এজন্য সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, সেই ছোট্ট মুকুল, সেই তার জাতিস্বর হয়ে পূর্বজন্মের স্মৃতি ফিরে ফিরে আসা। ভারতীয় ক্রিকেটে ঠিক এই ঘটনাটাই কি ঘটল না? ৮ই মার্চ ২০২৬ কি ফিরে এলো না ২৯ জুন ২০২৪? আহমেদাবাদে কি প্রত্যাবর্তন ঘটল না বার্বাডোজের? সোনার কেল্লা নয়, বরং রূপালী একটি ট্রফি নিয়েই ভারত যেন ওই স্মৃতির সাগরে ডুব দিল। ওই একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন হলো। ওই একই রকম ভাবে টুকরো টুকরো ছবিগুলো আমরা দেখতে পেলাম টি-20 বিশ্বকাপ জয়ের পর। বছর দুয়েক আগে বার্বাডোজের সেই ফাইনালের শেষে বিখ্যাত আইকনিক যে ছবিটা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ভারতীয় পতাকা জড়িয়ে ধরে যে পোজ দিয়েছিলেন, এই দিন তো সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা একই রকম পোজ দিলেন। হার্দিক পান্ডিয়ার সেই আইকনিক সেলিব্রেশন, পিচের মাঝখানে ট্রফি রেখে তার ওই উদযাপন, সেইটা তো তিনি আবারও করে দেখালেন। সেদিনও ম্যাজিশিয়ান জাসপ্রীত বুমরা তার স্পোর্টস ব্রডকাস্টার স্ত্রী সঞ্জনা গানসেনকে নিয়ে যেভাবে উল্লাস করেছিলেন, এই দিনও তো সেটাই দেখা গেল। ঘরের মাটিতে ভারতের খেলা বলে পরিবার পরিজনের সবাই তো উপস্থিত ছিলেন এবং সবার সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা ওই উল্লাসটা বহুগুণে বাড়িয়ে দিয়ে করেছেন। জাতীয় পতাকা নিয়ে তারা সেই উদযাপনে মেতে উঠেছেন। মাঠের আহমেদাবাদের এই স্টেডিয়ামের 1,30,000 দর্শক তো রয়েছেনই, সঙ্গে 140 কোটি ভারতীয় ক্রিকেট দর্শক এই মুহূর্তটা উপভোগ করেছে পুরোপুরি। আর তাতে করে এই জাতিস্বরের মতো 2 বছর আগের ঘটনাটা ফিরে এসে একটা প্রায়শ্চিত্ত কি ভারতীয় ক্রিকেট করলো না? ভারতের এইবার বিশ্বকাপ না জেতার কোনো কারণ ছিল না, ভারতের এবার বিশ্বকাপ না জেতার কোনো অপশন ছিল না। হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে তার আগের যে 9টা আসর হয়েছে, কোনো আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরের আসরে শিরোপাটা ধরে রাখতে পারেনি। তবুও এই ভারতের উপরে সেই প্রেশার, প্রত্যাশা সবই ছিল প্রবলভাবে। এর আগে 9 বারের মধ্যে কোনোবারই স্বাগতিক দেশ শিরোপা জিততে পারেনি, এই ভারতের উপর সেই এক্সপেকটেশনও ছিল তুমুলভাবেই। এবং কোনো দেশ কখনোই 3 বার টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিততে পারেনি। এই ভারতের কাছে সেই চাওয়াটাও তো সমর্থকদের ছিল এবং প্রত্যেকটা চাওয়াকেই তারা প্রাপ্তির পূর্ণতা দিয়ে দিয়েছেন এই ফাইনালটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক বিধ্বংসী একটা জয়ের মাধ্যমে। আর তাতে করেই ওই আলোচনাটার পালে এখন আর অনেক বেশি হাওয়া লাগার কথা যে এটাই কি টি-20 ফরম্যাটের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা দল। কেন সেই আলোচনাটা করবেন না? যেই দলটা গত টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে শুরু করে 8টা দ্বিপাক্ষীয় সিরিজের সবগুলো জিতেছে, বহুজাতিক টুর্নামেন্টে এশিয়া কাপ জিতেছে, এরপরে এই বিশ্বকাপও জিতল, কমপ্লিট হওয়া মোট 48টা টি-20 ম্যাচের মধ্যে 41টা জিতেছে, 85% যাদের উইনিং রেশিও, সেই দলটাকে সর্বকালের সেরা মানতে অসুবিধাটা কোথায়? ভারতীয় ক্রিকেটের এই সূর্য সন্তানরা, আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছিলাম, ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তান হিসেবেই তাদের ইতিহাসে অমরত্ব নিশ্চিত হয়ে গিয়েছে। এবং সেই সূর্য সন্তান 2 অর্থেই, আক্ষরিক অর্থেও যেমন, প্রতীকী অর্থেও তেমন। সাফল্যের সূর্যটা তারা যেমন ছিনিয়ে এনেছে, ঠিক তেমনিভাবে তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সূর্যের সন্তান, সেই হিসাবেও আপনি এই দলটাকে সংজ্ঞায়িত করতে পারেন। দলটা কি ছিল দেখেন, এবং কেমন পারফর্ম করেছে দেখেন, এবং কিভাবে আমি বলছি যে তাদের শিরোপা জেতা ছাড়া অন্য কোনো অপশনই ছিল না। এই ভারত শিরোপাটা কেন জিতবে না? আপনি দেখেন যে তাদের যখন যেইখানে যাদের প্রয়োজন পড়েছে তারা কিভাবে পারফর্ম করেছে। ধরেন আপনি সঞ্জু স্যামসন, টুর্নামেন্টের শুরুতে যিনি ভারতের একাদশেই ছিলেন না, অথচ টুর্নামেন্টের শেষটা তিনি কিভাবে করেছেন। ভার্চুয়ালি কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছিল যেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচে 50 বলে অপরাজিত 97 রানের ইনিংস খেললেন। সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 42 বলে 89 রানের ইনিংস খেললেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 46 বলে 89 রানের ইনিংস খেললেন। 3টে ম্যাচেই তিনি সেঞ্চুরি পেতে পারতেন, পাননি একটাতেও। তাতে কি যায় আসে? এই 3 ম্যাচে তিনি যেরকম পারফর্ম করেছেন, দলের একাদশে না থাকা একজন ক্রিকেটার যেভাবে পারফর্ম করেছেন, এইটা আসলে
ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে আনন্দদায়ী কামব্যাকগুলোর একটা, সবচেয়ে রিমার্কেবল কামব্যাকগুলোর একটা সঞ্জু স্যামসনের এই স্টোরিটা। টুর্নামেন্টে মাত্র 5 ম্যাচ খেলেছেন তিনি, 321 রান করেছেন এবং এর মধ্যে এই শেষ 3টা ম্যাচেই তিনি 275 রান করেছেন। টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট 200, তার ব্যাটিং অ্যাভারেজ 80 এবং এই মাত্র 5 ম্যাচ খেলেই কিংবা এই শেষ 3টা ম্যাচের পারফরমেন্সেই সঞ্জু স্যামসন হয়ে গেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এই দল, এই ভারত শিরোপা না জেতাটা তাদের আর অপশন থাকে কিভাবে? ধরেন আপনি অভিষেক শর্মার কথা, যিনি এই বিশ্বকাপ শুরু করেছিলেন, তাকে ঘিরে অনেক বড় প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারছিলেন না। এমনকি ফাইনালে তাকে একাদশে রাখা হবে কি হবে না সেটা নিয়ে পর্যন্ত তুমুল আলোচনা হচ্ছিল। সেই অভিষেক ফাইনালে কি একটা ইনিংস খেললেন, 18 বলে তিনি 50 করে ফেললেন। ভারত যে ওই যে 250+ স্কোরটা করেছে, সেইখানে শুরুটা তো এই অভিষেক শর্মার ব্যাটিং ঝড়েই। ধরেন ঈশান কিষান, তিনি পাকিস্তানের বিপক্ষে কি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন গ্রুপ পর্বে, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তারপর সেমিফাইনাল, ফাইনালে যে 2টা পার্টনারশিপ, 2টা গুরুত্বপূর্ণ নক, ফাইনালেও যে তিনি যে 50টা করলেন 25 বলে 54 রানের। এই ভারতের কি ফেইলিওর কোনো অপশন হতে পারে? আমাকে বলেন তো দেখি। আপনি দেখেন সূর্যকুমার যাদব গত টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটাতে তার সেই ক্যাচ, তার সেই অতিমানবীয় ক্যাচ, ডেভিড মিলারের, যেই ক্যাচটা না ধরলে হয়তো বা ভারত নাও জিততে পারত। লাস্ট ওভারে 16 রান প্রয়োজন, ওইটা যদি ছক্কা হয়ে যায় তখন 5 বলে 10 রান প্রয়োজন। এরকম সময় তিনি যেই ক্যাচটা ধরেছিলেন সেটা তো ক্রিকেট রূপকথার চিরন্তন অংশ। এইবারের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা ইউএসএর বিপক্ষে তার ওই দুর্দান্ত ক্যাপ্টেন্স নকটা ছিল। এরপরে টুর্নামেন্টটা ব্যাটসম্যান হিসেবে হয়তো তার অত ভালো যায়নি, কিন্তু ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে তিনি লিড তো করেছেন। তিলক ভার্মা, যিনি এই টুর্নামেন্টে তার ওই ব্যাটিং অর্ডারের টপ 3তে, নাম্বার 3তে শুরু করেছিলেন, তিনি দলের প্রয়োজনে যখন তাকে লোয়ার মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হলো, সেইখানটা তো কি দুর্দান্ত পারফর্ম করেছেন। শিবম দুবে কি অসাধারণভাবে ছোট ছোট যে নকগুলো, সেগুলো দলের প্রয়োজনে কাজে এসেছে। ফাইনাল ওভারটাতে যে তিনি 24 রান নিয়েছেন, অন্যান্য অনেকগুলো ম্যাচেও রয়েছে, তার কন্ট্রিবিউশনটাকেও কিভাবে বলবেন? এবং জাসপ্রীত বুমরা, মাই গুডনেস, ম্যাজিশিয়ান। ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা বোলার, ফুল স্টপ। এটা আমি আগে একটা ভিডিওতেও বলেছিলাম, আলোচনায় বলেছিলাম। একটা বিস্ময়কর ব্যাপার ছিল যে টি-20 ইন্টারন্যাশনালে জাসপ্রীত বুমরা কখনো 4 উইকেট পাননি। সেই বিস্ময়টাও কাটালেন এবার ফাইনালে। তিনি ফাইনালি 4 উইকেট পেলেন, টুর্নামেন্টে 14টা উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার তিনি। এবং ফাইনালের চেয়েও সেমিফাইনালে তিনি যেই বোলিংটা করেছিলেন, ওই যে ইংল্যান্ডের বিপক্ষে 5 ওভারে 69 রান প্রয়োজন, ওই সময় তার 2 ওভার থেকে মাত্র 8 যোগ 6 14টা রান দিলেন, ওইখানেই তো ম্যাচ ডিসাইড হয়ে গেছে, ওইখানেই তো ভারত ফাইনালে উঠে গেছে। সো এই ম্যাজিশিয়ান যদি থাকে তাহলে ভারতের ফেইলিওরের অপশনটা কোথায়? হার্দিক পান্ডিয়ার সেই সেমিফাইনালের হিরোইক্স 19 নম্বর ওভারটা মাত্র 9 রান দেওয়া, ফাইনাল শেষেও বলছিলেন যে ওই ম্যাচটাকে 2024-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো করে ভেবেছিলেন, সেই স্মৃতি তিনি ফিরে এনে নিজেকে ইন্সপায়ার্ড করেছিলেন। এই দল কিভাবে ফেল করে? বরুণ চক্রবর্তী, টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার তিনিও, হ্যাঁ অত ভালো টুর্নামেন্ট তার কাটেনি, ফাইনালটাও তিনি যে খেলবেনই এমন কোনো নিশ্চয়তার জায়গা ছিল না, কিন্তু খেলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা তো তিনি নিয়েছেন। নিউজিল্যান্ডের টিম সেইফার, যিনি 26 বলে 52 করে ফেলেছিলেন, তার উইকেটটা তো বরুণ চক্রবর্তী তুলে নিয়েছেন। অক্ষর প্যাটেল, আনসাং হিরো ভারতের এই টিমটার। 2024 সালের ফাইনালটাতেও তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল, সেইখানটাতে তিনি 47 রানের একটা কি দুর্দান্ত নক খেলেছিলেন। এইবারের টুর্নামেন্টে আপনি সেমিফাইনালের কথা যদি মনে করেন, অক্ষর প্যাটেলের সেই 2টা ক্যাচ, কি অসাধারণ 2টা ক্যাচ তিনি নিয়েছিলেন। ফিল্ডিংয়েও তো ওই দিন ভারত ম্যাচ জিতেছিল। কিংবা ধরেন ফাইনালে এসেও যে তিনি 3-3টা উইকেট তুলে নিলেন, পাওয়ার প্লেতে তিনি 2টা উইকেট তুলে নিলেন, ফার্স্ট ব্রেক থ্রুটা দিলেন ফিনালের উইকেট তুলে নিয়ে। এই কন্ট্রিবিউশনগুলোকে আসলে কিভাবে ভুলবেন? ঈশান কিষানের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ফাইনাল, তিনিও উইকেট কিপার ভাই, কিন্তু ফাইনালে আউটফিল্ডে যেভাবে তিনি ক্যাচগুলো ধরেছেন, সেইটা তো আসলে টপ লেভেলের যে আউটফিল্ড ফিল্ডার রয়েছেন তাদেরও চোখ কপালে তুলে দিতে বাধ্য। সো ভারতের পুরো টিমটা যখন এরকম পারফর্ম করেছে, এই পারফর্ম করেছেন বলেই তো সূর্যকুমার যাদবের এই দলটা বিশ্বকাপটা জিতে নিয়েছে। গতবার যেই বিশ্বকাপ রোহিত শর্মা জিতেছিল, 2007 সালে যে বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন, তাদের পাশাপাশি সূর্যকুমার যাদব নিজের নামটা লিখিয়ে ফেললেন। এবং যেই পারফরমেন্স তাদের এই ওয়ার্ল্ড কাপে, যেইভাবে তাদের কামব্যাকটা, সুপার 8 পর্ব থেকে সাউথ আফ্রিকার কাছে হারার পর থেকে প্রতিটা ম্যাচই ভারতের জন্য এক অর্থে ফাইনাল ম্যাচই ছিল। কেননা সাউথ আফ্রিকার কাছে হারার পর জিম্বাবুয়ের বিপক্ষে তারা
স্লিপ করাটা এফোর্ড করতে পারে না, তারা ওইটা করেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা তো কোয়ার্টার ফাইনালে হয়ে গিয়েছিল, হারলেই বিদায়, হারেনি। সেমিফাইনাল তো সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে কি রুদ্ধশ্বাস জয় তাদের তুলে নিয়েছে, আর ফাইনালে তো নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। ফলে এই দলটার একটা বিশ্বকাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত যদি ধরেন, আপনি যদি হিসাব করে থাকেন যে হচ্ছে গিয়ে এই সময়টাই একটা চক্র, একটা নতুন সাইকেল, সেই সাইকেলটাতে এই দলটা যেই পারফর্ম করেছে গত 2 বছরে, সূর্যকুমার যাদবের এই সূর্য সন্তানরা, তাতে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা টি-20 দল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ভারতীয় দলটাকে আমার আসলে বলতে কোনো দ্বিধা নেই। এবং সব মিলিয়ে টুর্নামেন্টে সাউথ আফ্রিকার কাছেও হিকাপ সত্ত্বেও আমার পুরোটা সময় জুড়ে মনে হয়েছে এই ভারতীয় দলটা ফেইলিওরটা এফোর্ড করতে পারে না, এবং তারা সেটা করেনি। তারা জিতে নিয়েছে, দাপটের সঙ্গে জিতে নিয়েছে, রাজসিক পারফরমেন্সেই তারা জিতে নিয়েছে, এবং জিতেই তারা 2024 সালের সেই জাতিস্বর হয়ে সব কিছু স্মৃতিগুলো ফিরিয়ে নিয়েছেন। আর আমি প্রায়শ্চিত্তের কথা বলছিলাম না, প্রায়শ্চিত্তটা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনালের। এরপরে আহমেদাবাদে আবারও খেলা হলো। সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষে ভারতের যে কি স্তব্ধ অবস্থা ছিল, সেই যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সেই পাথুরে মুখ, সচিন টেন্ডুলকার সহ সকল কিংবদন্তিরা যেইভাবে হতভম্ব হয়ে গিয়েছিলেন, ঘরের মাটিতে আহমেদাবাদের এই স্টেডিয়ামে সেই প্রায়শ্চিত্ত করাটা তাদের ভীষণ প্রয়োজন ছিল। সেই প্রায়শ্চিত্তটাও তো এই সূর্যকুমার যাদবের ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তানরা ঠিকই করে দেখালো। ভারতের এই দলটা তাই আমার কাছে পুরোটা সময় জুড়ে যেমন মনে হয়েছে ফেইলিওরটা তারা এফোর্ড করতে পারেনি, ফাইনালে গিয়ে তারা ফেইলিওর হয়নি, এবং ফাইনালের আগেও আমি বলেছিলাম যদি তারা শিরোপা জিতে তাহলে ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা ইন্টারন্যাশনাল দল হিসাবে ভারতের এই সাইকেলের দলটা 2024 ওয়ার্ল্ড কাপের পর থেকে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই সময়ের দলটাকে আসলে স্বীকৃতি আলোচনার মধ্যে তাদের আনতে হবে। এখন সেই আলোচনায় অবশ্যই তাদেরকে সবাই আনবেন। আমার কাছে ভাই এই আলোচনারও গন্তব্য একটাই, টি-20 ফরম্যাটের ইতিহাসে সর্বকালের সেরা দল সূর্যকুমার যাদবের এই সূর্য সন্তানরা, এই ভারতীয় ক্রিকেট টিমে, যারা ফেইলিওরটা কোনোভাবেই এফোর্ড করতে পারতো না। আপনি কি আমার সঙ্গে একমত হচ্ছেন বলুন তো?